গত 10 বছরে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে এবং মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিকদের দেশটিতে ফেরত পাঠাতে চীন, মালয়েশিয়া ও তুরস্ক সহ অন্য দেশগুলো সহযোগিতার আশ্বাস দিয়েছে। সংকট সমাধানে জাতিসংঘ সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মানবাধিকারের প্রশ্নে সবসময় দৃঢ় অবস্থানে বিএনপি সরকার। বিগত সরকারের সমর্থক হলেও সুনির্দিষ্ট অন্যায় না থাকলে সেসব মামলা প্রত্যাহারে কাজ করছে সরকার। সাল থেকে যখন শুরু হয়েছে রোহিঙ্গা ইনফ্লাক্স, তখন যেই ফ্যাসিবাদ সরকার ছিল, সেই সরকারটি রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেটা যদি ওনারা ঠিকমতো করতে পারতেন এবং আমাদের আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারতেন, তাহলে হয়তো 4-5 বছরের মধ্যে সমস্যার সমাধানের দিকে যাওয়া যেত। যখন থেকে শুরু হয়েছে সেটা হয়নি। বর্তমানে সমস্যা আরো ঘনীভূত হয়েছে। আপনারা জানেন, মিয়ানমারে রিসেন্টলি একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, ওখানে আরাকান আর্মি আছে, রাখাইন স্টেটের ওখানে স্টেক হোল্ডাররা আছে। সব মিলিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশনটাও অনেক কমপ্লিকেটেড এখন। নিরাপত্তা নিশ্চিত করেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত মিট দ্য অ্যাম্বাসাডর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এক্ষেত্রে মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা তৈরির জন্য কাজ করছে ইইউ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে উৎপাদনশীল করার মাধ্যমে এই গুরুত্ব আরও বাড়তে পারে। এ সময় রাষ্ট্রদূত মিলার আরও বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক রাখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এই অঞ্চলে একটি উন্মুক্ত এবং নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে আগ্রহী। Still on the issue of the Rohingya crisis, what we support is a voluntary, safe, dignified and sustainable return of the refugees to Myanmar. But we recognise the burden that Bangladesh bears, and we recognise the need for sustained international attention and responsibility sharing. This too, for me, is what responsible partnership means. It means standing with one another in the face of shared or disproportionate burdens. এদিকে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের 9 বছর পূর্ণ হলো আজ। 2017 সালের 25 আগস্ট নিজ দেশ মিয়ানমারে নৃশংসতার শিকার ও বাস্তুচ্যুত হয়ে এদেশে আশ্রয় নেওয়ার দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করছেন রোহিঙ্গারা। এই উপলক্ষে সকালে কুতুপালংয়ের সমাবেশে নিজ জন্মভূমিতে ফিরতে বিশ্ববাসীর সমন্বিত উদ্যোগে প্রত্যাশা করেন তারা। সেই সাথে মিয়ানমারে মর্যাদাপূর্ণ জীবনযাপন চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মাধ্যমে সমাবেশ শেষ করে আশ্রিত রোহিঙ্গারা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। উখিয়া কুতুপালং 4 নম্বর ক্যাম্পে হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়েছে, যারা আজকে জেনোসাইড ডে হিসেবে পালন করছে। কারণ 2017 সালের এই দিনে রোহিঙ্গারা মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। সহায় সম্বল, মা বাবা ভাই বোন সবকিছু হারিয়ে, ভিটে মাটি সবকিছু ছেড়ে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। জন্মভূমি ছেড়ে আসার এই দিনটিকে স্মরণ করতে মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হন রোহিঙ্গারা। কেউ নীরবে দাঁড়িয়েছিলেন, আবার কেউ চোখের পানে মুছছিলেন বারবার। একসময় সবাই রাব্বুল আলামিনের কাছে জন্মভূমিতে ফেরার জন্য মোনাজাত করেন। চাই আর মানে বিচারগান গরিয়র আরারে মানে আর দেশ তো আরারে ফেরক দিত আর দেশের মধ্যে আর যেত সর চাই এত আর দেশের মধ্যে আরো ওয়াফিজ যাবল্লাহ চাই। এর আগে রোহিঙ্গারা বলেন, তাদের মন পড়ে আছে জন্মভূমিতে। যেদিনই নিরাপত্তা পাবেন সেদিনই ফিরে যাবেন নিজের মাটির কাছে। আর কেউ কেউ বলেন, শুধু ফেরত পাঠালেই হবে না, নিশ্চিত করতে হবে যেন ফেরার পর আবার নির্যাতনের শিকার হতে না হয়।
আবার যেন উদ্বাস্তু না হতে হয়। রোহিঙ্গা নেতারা সাংবাদিকদের জানান, ক্যাম্পে জন্ম নিচ্ছে নতুন প্রজন্ম, কিন্তু তাদের ভবিষ্যৎ আটকে আছে এই আশ্রয় শিবিরে। এখন তাদের দাবি আরাকানে নিরাপত্তা অধিকার ও মর্যাদা নিশ্চিত করার, আর এই জন্য লাগবে বিশ্বের সব শক্তিধর দেশের সমন্বিত উদ্যোগ। সাস্টেনেবল একটা সলিউশন করিবার সৎ দুনিয়ায় ইয়ারা হেলাপ করি বললাম অপশনলয়রে এই মজলিস আরম্ভ করা গিয়ে। প্রার্থনা শেষে মাঠ ছাড়ার আগে রোহিঙ্গাদের কণ্ঠে ছিল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। শেখ হাসিনা সহ ভারতে পলাতক সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ। ফ্যাসিস্টদের সমর্থকরা রাষ্ট্রের বিপক্ষে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিফ রহমান পার্থ। সরকারের ১৮০ দিনের সফল বাস্তবায়ন নিয়ে দুপুরে সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে এখন যারা ফ্যাসিজমের অপপ্রচার করছে তাদের বয়কট করার কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও জানান, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছে সরকারের নেই। একই অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, গত ৬ মাসে দেশে গুমের কোনো ঘটনা ঘটেনি। আর গ্যাস সংকট প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, পাইপলাইন স্থাপন, সংস্কার, কূপ খনন সহ যাবতীয় কাজ শেষে সরবরাহ করতে আরও ২ বছর সময় লাগবে। উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবে না। বাট আমাদের তো দাবি একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সব কিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি সেগুলির সঠিক বিচার হবে। ভোলা নতুন গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দ্রুত গ্যাস যুক্ত করতে ৫০০ কোটি টাকা ব্যয় একটি জরুরি পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা এই আলাপ করেছি, ভোলায় কমার্শিয়ালি ভায়াবল গ্যাস মজুদ আছে। কিন্তু সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাতের সময় তিনি কথা বলেন। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে তারা আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানান। এ সময় তিনি ৩ বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা সেই সাথে দায়িত্ব পালনে তার দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধন সহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন রদ্রিগেজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সামর্থ্য বৃদ্ধি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বর্তমান সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার কথা জানান। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অন্যথায় বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী শিগগিরই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর খিলগাঁয়ে সিপাহীবাগ বাইতুল হুদা জামে মসজিদ কমপ্লেক্সে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে এমন কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদের দায় সরকার ও দল নেবে না। দেশের মানুষের সেবা নিশ্চিতে সরকার কাজ করছেন বলেও জানান হাবিবুর রশিদ। এ সময় এলাকার যে কোনো ভালো কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। জনপ্রতিনিধিদের নির্বাচিত হতে হবে জনগণের ভোটে। মনোনয়ন পেলেই নির্বাচনে জিতে যাবার সুযোগ আর নেই বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
তার মতে স্থানীয় সরকার নির্বাচনে সবচেয়ে বেশি সহিংসতা হয়, তবে আর সহিংসতা চায় না কমিশন। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। বাংলাদেশের সংসদীয় নির্বাচন ও জাতীয় গণভোট 2026-এর নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন ও স্টেক হোল্ডারদের সাথে সংলাপ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আফেদ। দুটো কথা না বললে আমি এখান থেকে সংলাপে ইউএন ডেলিগেশনের লিগ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি গণতান্ত্রিক নির্বাচন বলে আখ্যা দেন। বলেন, সামনের দিনগুলোতে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। So I believe like this election was really an exceptional democratic. একটি গণতান্ত্রিক নির্বাচন হয়েছে। আশা করি এই নির্বাচন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নির্বাচন নিয়ে আমরা যেসব সুপারিশ দিয়েছি, আশা করি সেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে সামনের নির্বাচনে। Election in the world this year, so it's really notable. সে লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বেশ কিছু পরামর্শ দেওয়া হয় আফেদের পক্ষ থেকে। অনুমোদিত পর্যবেক্ষকদের নির্বাচনের সব পর্যায়ে পর্যবেক্ষণের আইনগত অধিকার দিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি ও পর্যবেক্ষকদের জন্য ডাকযোগে বা বিকল্প ভোট দেওয়ার ব্যবস্থা প্রবেশিকা নিশ্চিত করতে হবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে সরাসরি নির্বাচনে মাত্র 7 জন নারী নির্বাচিত হয়েছে। বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। প্রার্থীরা মনোনয়ন পেলেই নির্বাচনে জিতে যাবার আর সুযোগ নেই। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ইন বাংলাদেশ বিকাম ইভেন মোর ভায়োলেন্ট। ওই যে বাংলাদেশে যে সংস্কৃতি চালু হয়েছিল, নমিনেশন পেলেই আই এম ইলেক্টেড, নো দিস ইজ নট গোইং টু হ্যাপেন। ইলেকশন উইল বি ট্রান্সপারেন্ট, ফ্রি অ্যান্ড ফেয়ার। এটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সো জনগণের ভোট পেয়েই নির্বাচিত হতে হবে, ভোট পেয়ে প্রার্থীদেরকে নির্বাচিত হবে, এটা যেন বদ্ধমূল হয়ে যায় সবার মাঝে। এবারের নির্বাচনে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে অপেক্ষাকৃত কম সহিংসতা হয় রাজনৈতিক দলগুলোকে এর কৃতিত্ব দেন সানাউল্লাহ। যাদেরকে সবচেয়ে বেশি সাধুবাদ দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক দল। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেবে না সরকার, এমন মন্তব্য করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি আশ্বাস দেন, পরিবেশ দূষণ কমাতে বনভূমি উদ্ধার, ইলেকট্রিক বাস চালু ও বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নেয়ার। পরিবেশ দূষণের নানা অসঙ্গতি তুলে ধরে সচেতনতা এবং আইনগত ব্যবস্থা জোরদারের আহ্বান জানান পরিবেশ কর্মীরা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। বছরের পর বছর পরিবেশ দূষণের ভয়াবহতা বাড়ছে বাংলাদেশে। বায়ু দূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রায় শুরুর দিকে অবস্থান করে রাজধানী ঢাকা। দূষিত এই বাতাসে প্রতিনিয়ত যেমন কমছে বাংলাদেশিদের গড় আয়ু, তেমনি বাড়ছে শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। শুধু বায়ু নয়, একই সঙ্গে বাড়ছে শব্দ দূষণ আর অনিয়ন্ত্রিত পলিথিন প্লাস্টিকের ব্যবহার। এতে জনস্বাস্থ্য খাতের ব্যয় বাড়ছে আর নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদনশীলতায়। এমন বাস্তবতায় বায়ু, শব্দ, দৃষ্টি, পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিকার কতটুকু শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সেমিনারে অংশ নেন পরিবেশ ও নগর পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বিশেষজ্ঞ, গবেষক ও সংশ্লিষ্টরা, যেখানে আলাদাভাবে উঠে আসে বায়ু, শব্দ, দৃশ্য ও প্লাস্টিক দূষণের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতির চিত্র। বারবার বলার চেষ্টা করছেন সবাই মিলে যে বর্জ্য ব্যবস্থাপনা না হওয়ার কারণে সবকিছু দূষণ হয়ে গেল, আমার পরবর্তী প্রজন্ম বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, তারপর আমি চুপ করে বসে থাকবো? এবং এখানে একটা বড় জায়গা হয়েছে উৎসে পৃথকীকরণ, জনগণকে সম্পৃক্তকরণ অথবা জবাবদিহিতা কোনোটাই করা যাচ্ছে না, কারণ বিজ্ঞান ভিত্তিক চিন্তাটা করার জন্যে সিটি কর্পোরেশনগুলো এটাকে সাজাচ্ছে না। আমাদের এখানে এখন আমাদের গণপরিবহন খুব অবহেলিত, আর প্রাইভেট গাড়িগুলো ফিটনেস নিয়ে চলছে। পরিবেশ অধিদপ্তর এবং বিআরটি এর একটা যৌথ গবেষণা বলছে প্রায় 25 থেকে 30 ভাগ যে টোটাল গাড়ি যা চলে তা ফিটনেস বিহীনভাবে চলাচল করছে। এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় কোনো ধরনের দুর্বৃত্তায়নকে ছাড় দেবে না সরকার। যে বাসগুলো আছে সেগুলোকে আনার জন্য যাতে দূষণ কম হয়, আর পুরনো যে বাসগুলো আছে সেগুলো নিয়ে কী করতে হবে সেগুলো নিয়ে আমাদের হয়তো শীঘ্রই আমরা ইভ্যালুয়েশন করব। কারণ প্রত্যেকটা কাজ আমরা যারা উদ্যোগ নিচ্ছি 1 সপ্তাহ 15 দিনের মাথায় আমরা কিন্তু আবার রিভিউ করছি যে হোয়াট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। বর্জ্য নিয়ে বাণিজ্য হয়েছে, ইন দ্য ফার্স্ট হয়েছে। এখন যদি কেউ করে, যদি আমরা সেখানে আইডেন্টিফাই করতে পারি যে না এই জোনে বা এই করতেছে, সেটাকে আমরা ফিক্স করতে পারবো। কারণ এই সরকার বিশেষ করে পরিবেশ সুরক্ষার জন্য কোনো দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কেউ বাণিজ্য করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন পরিবেশ প্রতিমন্ত্রী। প্রতিকার কতদূর
প্রতিকার অনেক দূর। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। অনেক বড় হয়ে গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তার দাবি, সরকার গঠনের ৬ মাস পার হলেও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দুপুরে মগবাজারে জামায়াতের কার্যালয়ে আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ কর্মসূচি ঘোষণার ব্রিফিংয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে জনগণের মতামত উপেক্ষা করা হচ্ছে। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। প্রোগ্রাম ঘোষিত হয়েছে, সেটা ৫ তারিখ প্রথম। গণভোটের রায় বাস্তবায়ন সহ আরো 5টি দাবি সামনে রেখে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সেক্রেটারি জেনারেলকে সাংবাদিকদের দৃশ্যে লং মার্চকে সামনে রেখে এ লক্ষ্যে আগামী 5 সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর থেকে শুরু হবে তাদের লং মার্চ। চট্টগ্রামের লালদিঘিতে গিয়ে শেষ হবে কর্মসূচি। লং মার্চের কর্মসূচি ঘোষণার ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার গঠনের 6 মাস পার হলেও জনগণের দেয়া গণভোটের রায় বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সরকার জনগণের মতামতকে উপেক্ষা করেছে। দুঃখজনক হলেও ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে। তারা এটাকে সংবিধান বিরোধী বলছে। তারপরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধান সংবিধানে নাই। তো এই সমস্ত সাংবিধানিক প্রশ্ন তুলে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে আলটিমেটলি গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার, চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরকারি সব পর্যায়ে দলীয়করণ বন্ধ এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ 5 দাবিতে এই লং মার্চ সফল করার আহ্বান জানান তিনি। গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। 6 হলো সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। তবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিকে লং মার্চের প্রধান রাজনৈতিক বার্তা হিসেবে সামনে রাখতে চাই 11 দলীয় ঐক্য। এখনো চাই যে পার্লামেন্টে একটা নিষ্পত্তি হোক। সিফাত ফারুকী, ৭১, ঢাকা। একটা বিষয় কিন্তু আমাদের মতো আদর্শিক দলে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।